নমস্কার। এই মুহূর্তে অরোভিলে ভারত নিবাস গেস্ট হাউস থেকে বলছি। আজকের বিষয় an encounter with a senior sadhak of Sri Aurobindo Ashram on Ideal Organization। এই বিষয়টা ভেবেছি অনেকদিন থেকেই, কেন একটা প্রতিষ্ঠান আন্তর্জাতিক স্তরের একটা বিরল প্রতিষ্ঠান, যেখানে তথাকথিত আশ্রমিক চেহারার গতানুগতিকতা নেই, ধর্মানুষ্ঠান নেই, আইন এবং শাসনের কড়া বিধিনিষেধ নেই, আছে এক স্বতঃস্ফূর্ত স্বাধীনতা আর সামান্য কিছু এলিমেন্টারি ডিসিপ্লিন, সামান্যই, যেটা বাইরের জগতে অনেক সময় থাকে না, বা থাকেও সংসারে মিনিমাম কিছু। এখানে কোনো দীক্ষা নেই, সমস্ত ধরনের মানুষ, ভালো এবং মন্দের যত রকম মানুষ হতে পারে, সীমা স্বেচ্ছায় সুনির্দিষ্টভাবে এক সুদূর প্রসারী উদ্দেশ্য নিয়ে সকল স্তরের স্যাম্পল হিসাবে কিছু মানুষকে, যারা আসতে চেয়েছেন, থাকতে চেয়েছেন, শ্রী অরবিন্দের দৃষ্টিতে দেখা যে ভবিষ্যৎ সমাজ তার একটা গবেষণাগার, চেতনার বিপ্লব ঘটানোর জন্য, বাইরের প্রকৃতির রূপান্তরের জন্য একটা গোষ্ঠীগত জীবন, যেটাকে আমরা একটা ছোট্ট সামাজিক জীবনও বলতে পারি, সেই উদ্দেশ্যে, সেই লক্ষ্যে সাড়া দিয়ে যারা আসতে চেয়েছেন, শ্রীমা তাদেরকে ঠাঁই দিয়েছেন। নিজের শরীরই থাকাকালীন অবস্থায় তিনি তাদের নির্বাচিত করেছেন এবং তাদের মধ্যে নাম না করেও মা বলেছেন, এমন কিছু মানুষকে আমি এখানে ঠাঁই দিয়েছি যারা বাইরে থাকলে তাদের স্থান হতো জেলে। কথাটা ভীষণ চিন্তার, অর্থাৎ মা বলতে চেয়েছেন যে একটা তৈরি মানুষকে রেখে যেমন আশ্রম জীবন হয় সেটা অনেক সহজ, কিন্তু এটা পরীক্ষাগার। শ্রী অরবিন্দ যে চেতনাকে নামিয়ে এনেছেন, যে চেতনা নিয়ে কাজ করেছেন, মা যে চেতনাকে পৃথিবীর মাটিতে বাস্তবায়নের জন্য তিনি নিরন্তর সাধনা করেছেন, এমনকি তার শারীর স্তরেও, সেইখানে তিনি দেখতে চেয়েছেন সেই চেতনা আপাতদৃষ্টিতে অতি নিন্দনীয় একটি ব্যক্তিত্বের উপরও কীভাবে কাজ করতে পারে। ইট ইজ দ্য যোগা অফ ট্রান্সফরমেশন। সেই নিরিখে মা সমস্ত স্তরের মানুষদের রেখেছেন। এটা সেই অর্থে তথাকথিত বাছা বাছা কিছু সন্ন্যাসী বা সাধকদের নিয়ে আশ্রম নয়। সুতরাং আশ্রম জীবনের মধ্যে যে বৈপরীত্য, যে নানাত্ব, এমনকি কখনো মনে হতে পারে আমাদের দৃষ্টিতে এটা কীরকম আশ্রম, কিন্তু মা এমন একটি বিরল প্রতিষ্ঠান পৃথিবীর ইতিহাসে করেছেন যে এখানে কিছু পরিবর্তন ঘটলে এই সমস্ত স্তরের মানুষের চেতনার ভিতর সেই ধরনের মানুষ বহির্বিশ্বে যারা আছে তাদের মধ্যেও ঠিক একই পরিবর্তন ঘটতে থাকবে। একটি নির্দিষ্ট স্বভাবের মানুষের চেতনার এবং প্রকৃতির পরিবর্তন হলে সেই ধরনের যে সমস্ত মানুষরা বহির্বিশ্বে আছে তাদের মধ্যেও সেটা কম বেশি কাজ করবে। এই হচ্ছে মায়ের লক্ষ্য উদ্দেশ্য। তো সেই প্রতিষ্ঠানকে আমি সেই 65 সালে প্রথম আমার আসা, আমি দেখেছি সেই সমস্ত সাধকদের যারা বাইরের জগতে দিকপাল হতে পারতেন, তারা সব ছেড়ে এখানে এসেছেন। তাদের ব্যক্তিগত জীবনের ক্যারিয়ার, সমৃদ্ধি, সাফল্য, ধনসম্পদ, তারা অত্যন্ত উচ্চকোটির সাধক। সেই সমস্ত সাধকদের ব্যক্তিগত সান্নিধ্য পেয়েছি, গভীর সংযোগ ছিল, কারুর সাথে চিঠিপত্রের আদান প্রদান হতো, শিশুর মতো তাদের কাছে গেছি, মনেই হতো না তারা ওইরকম উচ্চস্তরের সাধক, মনে হতো যেন নিজের বন্ধু। সেই পর্ব কালের ধারায়
সময়ের ধারায় চলে গেছে, অর্থাৎ এক এক করে সেই সাধকেরা তাদের দেহান্তর হয়েছে, যাকে আমরা বলতে পারি এক সুবর্ণ যুগ। যে সুবর্ণ যুগকে আমি অন্তত দেখেছি, আমার মতো অনেকেই দেখেছেন। সে পর্ব শেষ, কোনো দিনই কোথাও তা থাকে না। একটা সময় মানুষকে যেতে হয়, কিন্তু নতুন প্রজন্ম আসে, নতুন ধারাবাহিকতা নিয়ে আসে। তো শ্রী অরবিন্দ আশ্রম সেই পর্বের ভিতর দিয়ে আজকে সেখানে একটি অত্যন্ত উল্লেখযোগ্য প্রতিষ্ঠান, যা পৃথিবীর কাছে বিস্ময়। সেটা হচ্ছে শ্রী অরবিন্দ আন্তর্জাতিক শিক্ষা কেন্দ্র, ফ্রি প্রোগ্রেস সিস্টেম। অর্থাৎ এখানে কোনো নির্দিষ্টভাবে কাউকে কোনো কিছু চাপিয়ে দেওয়া হয় না। প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে একটা বয়সের পরে রয়েছে আপন স্বাধীনতা বেছে নেওয়ার, এবং তথাকথিত পাশ ফেল প্রথার যে নিগূঢ় সেই কঠোর আইন, সেটা এখানে অনেক বেশি ঢিলেঢালা, এবং তার স্বাভাবিক প্রগতির মধ্য দিয়েই তাকে শিক্ষা পর্ব শেষ করতে হয়। ইট ইজ এ ফ্রি প্রোগ্রেস সিস্টেম। এমনকি ছাত্রছাত্রীরা নিজেরাই নির্বাচন করে কোন বিষয়ে একাধিক শিক্ষক শিক্ষিকা থাকলে তিনি নির্দিষ্ট কোন শিক্ষকের কাছে পড়বেন, সে পছন্দ শিক্ষার্থীদের, এমন একটি ব্যবস্থা। এবং সমান্তরালভাবে পাঠ্যপুস্তকের সাথে খেলাধুলো, শরীরচর্চা এবং শিল্পচর্চার গুরুত্ব সমান্তরাল। কখনো কখনো মনে হতে পারে যে পাঠ্যপুস্তকের গুরুত্বকে তারা ছাপিয়ে যাচ্ছে শারীর শিক্ষা এবং সাংস্কৃতিক বিভাগের যে কার্যকলাপ। একটা সমান্তরাল হলিস্টিক এডুকেশন, প্রাণ, মন, দেহের এবং অন্তরাত্মার চেতনার বৃদ্ধির জন্য, প্রগতির জন্য সমস্ত সুযোগ সেখানে রাখা হয়েছে। তো সেই প্রতিষ্ঠানে বেশ কিছু পরিবর্তন দেখা গেছে। সব পরিবর্তনই আমাদের মানসী বিচার বুদ্ধিতে তা প্রশংসার যোগ্য নয়। কখনো কখনো তার মধ্যে ব্যর্থতা এসেছে, তার মধ্যে সংকট এসেছে, এবং সংকটের পর্ব যে এখনও নেই আমরা তা বলতে পারবো না। তো সেই দিক থেকে যে আশ্রমকে এত বড় একটা প্রতিষ্ঠান, তাকে দেখেছি মাঝে মাঝে অনেক প্রশ্ন জাগে। সম্প্রতি আমার থাকাকালীন একজন প্রবীণ সাধক, তিনি একটি বিশেষ বিভাগের দায়িত্বে আছেন বিগত 50 বছরেরও অধিক, এবং তার বিভাগ সম্বন্ধে আজ পর্যন্ত আমি কোনো অভিযোগ শুনিনি, এবং শিক্ষার্থীদের মধ্যে তাকে নিয়ে একটা বেশ গ্রহণযোগ্যতা বরাবরই দেখেছি, যে তিনি সকল শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য এবং আদরণীয়, এবং তিনি হিউম্যান নেচারকে খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, নীরবে কাজ করেন। এবং তিনি এমন একজন ব্যক্তিত্ব, যিনি আশ্রমিক হয়েও তিনি এই আশ্রমের শিক্ষা, বিশেষত শিক্ষা প্রতিষ্ঠানের তার যে লক্ষ্য এবং উদ্দেশ্য, সেটা যাতে বাইরের জগতেও যাতে ছড়িয়ে পড়ে, তিনি নিজে অন্যান্য বহির্জগতের বদান্যতায়, মানুষের বদান্যতায়, কিছু মানুষের, তিনি এই পণ্ডিচেরি শহরে একটা সাধ্যের মধ্যে একটা এরকম শিক্ষা প্রতিষ্ঠান করেন, যেখানে তুলনামূলকভাবে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা পড়াশুনো করতে পারে, কোনো তাদের থেকে পারিশ্রমিক নেওয়া হয় না, অথচ শিক্ষকদের তার বিনিময়ে কিছু মূল্য দেওয়া হয়, এবং তারা যাতে বাইরের জগতের এই যে শিক্ষার মধ্যে যে ত্রুটি, যে আবিলতা, তার থেকে স্বতন্ত্রভাবে এখানে তারা নিজের ভিতরের যে গুণাবলী, যে সম্ভাবনাগুলি বিকাশ করতে পারে, তার সুযোগ সৃষ্টি করা, পাঠ্যপুস্তকের বিষয়বস্তু শেখার সাথে সাথে সাফল্যের সাথে তিনি সেটা করছেন। আমার জানা একমাত্র আশ্রমিক যিনি আশ্রমে থেকে এই কাজটি পণ্ডিচেরি শহরে করছেন, অর্থাৎ আশ্রম যে প্রতিষ্ঠান তার বাইরে তিনি একটি এক্সপেরিমেন্ট করছেন। এটা অত্যন্ত প্রশংসনীয়, উল্লেখযোগ্য ঘটনা। আমি অন্তত জানি না এমন কেউ ইদানিংকালে করেছেন আশ্রমিক হয়ে। এবং তিনি সম্প্রতি অরোভিল থেকে প্রায় 6 কিলোমিটার দূরে 5 একরেরও বেশি একটি জমি সংগ্রহ করেছেন অন্যদের বদান্যতায়, অন্যদের আনুকূল্যে, এবং সেখানে একটি আবাসিক শিক্ষা কেন্দ্র সম্পূর্ণ
অবৈতনিক নয়, যারা সক্ষম সমর্থ তাদের কাছ থেকে এই মানে শিক্ষা অর্জনের জন্য নির্দিষ্ট মূল্য ধার্য থাকবে এবং সেই মূল্য সংগ্রহ করে অপেক্ষাকৃতভাবে যারা গরিব শ্রেণী, দরিদ্র শ্রেণী, তাদের ছেলে মেয়েদের যাতে বিনা পয়সায় শেখানো যায়। এটা অনেকটা ক্রস সাবসিডির মতো। তো তাকে আমি প্রশ্ন করেছি, তাকে আমি দীর্ঘদিন থেকে জানি এবং তিনি ভীষণ মানে কম্পিটেন্ট, তিনি তার চিন্তা খুব স্বচ্ছ এবং খুব অর্গানাইজড এবং তার কাজের পুঙ্খানুপুঙ্খতা আমি সেই কোন কাল থেকে দেখছি। তো তাকে কিছু প্রশ্ন করেছিলাম যে আজকে শ্রী অরবিন্দ আন্তর্জাতিক শিক্ষা কেন্দ্রে যে শিক্ষার্থীরা পড়াশুনো করছে বা যে শিক্ষকরা শেখাচ্ছে, আগে যে সমস্ত শিক্ষকদের দেখেছি সেই দেবতুল্য প্রবাদ প্রতিম সেই শিক্ষক যারা বড় বড় সাধক ছিল তারা কেউ নেই। আজকে অপেক্ষাকৃত তরুণ, অপেক্ষাকৃত কম বয়সী শিক্ষকেরা আছেন, যাদের মধ্যে বেশিরভাগই এখানকার প্রাক্তন ছাত্রছাত্রী। তো আমি জিজ্ঞেস করেছিলাম যে কেমন চলছে। তো তিনি একটি কথা বলেছেন যে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছিল সীমা দেহে থাকতে এবং সীমা দেহে থাকতে শেষের দিকে আমাদের সামগ্রিক ত্রুটিগত কারণে, আমাদের রিসেপটিভিটির অভাবে সেটা একটা জায়গায় মনে হচ্ছিল যেন সেই এক্সপেরিমেন্ট সে যেন একটা কোথাও থেমে গেছে এবং সেটার উল্লেখ আমরা দেখেছিলাম শ্রী মাধব পণ্ডিত, অন্যতম এক সাধক এবং শ্রী অরবিন্দ সেন্টার অফ ফিজিক্যাল এডুকেশনের যিনি ডাইরেক্টর, সীমার যে যিনি 24x7 এই সময়ে যিনি মায়ের মানে মানে কি বলবো, মায়ের মানে পাশে সহযোগী হিসেবে ছিলেন, শ্রী প্রণব ভট্টাচার্যের একটা ইন্টারভিউ স্পোর্টস স্পিরিটে বেরিয়েছিল। তো সেখানে নানান প্রশ্ন, তো সেটি একটি সম্পদ আমাদের জানার জন্য। তো সেখানে দেখেছি যে তারা দুজনই আশ্রমের খুব অন্দরমহলের কথা তারা জানেন, তারা তার ভিতরে তারা অংশীদার এবং তাদের জীবনের বিপুল অভিজ্ঞতা ভিতরে এবং বাইরের। তো তাদের পারস্পরিক প্রশ্ন উত্তরের মাধ্যমে যেটা জানা গেছে তখনই, সেই সময়, এটা 80-র দশক বলছি, গোড়ার দিকে, তো তখনই জানা গেছে যে তাদের মধ্যে সেই আলাপচারিতায় সেটা যেটা ছাপা হয়েছে সেখানে দেখছি যে তারা বলছেন, বিশেষ করে মাধব পণ্ডিত বলছেন যে যে এক্সপেরিমেন্ট সীমা শুরু করেছিলেন, আজকে শিক্ষকদের মধ্যে সেই কারেজ, সেই চ্যালেঞ্জ নেওয়ার মতো সেই যে কনফিডেন্স, আত্মবিশ্বাস না থাকার ফলে কোথাও যেন একটা কনভেনশনাল মানে সিস্টেম বোধহয় দেখা দিয়েছে এবং সেই এক্সপেরিমেন্টটা আজকে চেঞ্জিং সিচুয়েশনের মধ্যে সেটা নেই, সেটা অভাব। এবং এই যে আত্মদর্শন, এই যে ইন্ট্রোস্পেকশন, এটা পণ্ডিচেরি প্রতিষ্ঠান শ্রী অরবিন্দ আশ্রম বলেই সম্ভব। একটা আশ্রম প্রতিষ্ঠানের নিজেদের পত্রিকায় এই আত্মসমালোচনা বেরোনোটা বিরল দৃষ্টান্ত। যেমন বিরল দৃষ্টান্ত একজন প্রবীণ সাধক এবং শিক্ষক এবং যিনি নলেজের অর্থাৎ কলেজ স্তরের শিক্ষা ব্যবস্থার যিনি ইনচার্জ ছিলেন, যুগল কিশোর মুখোপাধ্যায়ের যে একটা বই শ্রী অরবিন্দ আশ্রম ইস রোল, রেসপন্সিবিলিটি অ্যান্ড ফিউচার ডেস্টিনি, সেখানে তিনি কি নির্দ্বিধায় আত্মবিশ্লেষণ করেছেন, তাদের সামগ্রিক ত্রুটির কথা তুলে ধরেছেন, কোথায় ত্রুটি আর কোথায় যেতে হবে। এবং এই আত্মবিশ্লেষণ, এই নির্মম আত্মবিশ্লেষণ, এটা শ্রী অরবিন্দ প্রতিষ্ঠান বলেই সম্ভব। আমরা বাইরের শ্রী অরবিন্দ প্রতিষ্ঠানগুলো কিন্তু এই দৃষ্টান্ত দেখাতে পারি না। আয়তনে অত্যন্ত ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিষ্ঠান বাইরে যেগুলো আছে সেই তুলনায় এটা আন্তর্জাতিক স্তরের এবং সারা পৃথিবীর মধ্যে আর একটা কেন্দ্রীয় ভূমিকা রয়েছে। আমরা যদি বাইরের দৃষ্টিতেও দেখি, সেই প্রতিষ্ঠানে যদি এই আত্মপর্যালোচনা, আত্মসমালোচনা করতে পারে, সেলফ ইন্ট্রোস্পেকশন করতে পারে, আমরা কেন করতে পারবো না? এবং সেটা পুস্তক আকারে প্রকাশিত, দলিল হিসাবে রয়ে গেছে, ভবিষ্যৎ প্রজন্ম চাইলেই সেটা পড়তে পারবে। এটা কোনো মানে বিস্মৃত হয়ে যাওয়ার ব্যাপার নয়। তো সেই প্রেক্ষিতে তাকেও জিজ্ঞেস করেছিলাম সম্প্রতি, এই কয়েকদিন আগে, যিনি এখন এই কাজগুলো করছেন, তিনি বলছেন যে হস্টেলে অভিভাবকদের তাদের ছেলে মেয়েদের রাখার জন্য বিপুল উৎসাহ ছিল, কেন হোস্টেলে থাকলে 24 ঘন্টা সে অ্যাটমসফিয়ার, হোস্টেল ইনচার্জ যারা, তারা সেই রকম কম্পিটেন্ট সাধক এবং শিক্ষক
তারা ছাত্রীদের যে কোনো সময় যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারতেন, গাইড করতে পারতেন। সেই যে হোস্টেল, সেই হোস্টেলের যা টোটাল স্ট্রেংথ ছেলে এবং মেয়েদের, সেটা সম্ভবত 180 কি তার সামান্য কম বেশি, সেটা 1/3 এসে নেমে গেছে আজকে। অর্থাৎ আজকে হোস্টেলে যারা থাকে, টোটাল হোস্টেল ক্যাপাসিটির 1/3 ছেলেমেয়েরা থাকে। আমি বললাম কেন? তার উত্তরটা হচ্ছে এই, যে আকর্ষণে, যে টানে, যে জন্য হোস্টেলে ছেলেমেয়েরা থাকতো, অর্থাৎ সেই হোস্টেল ইনচার্জ এবং সেই শিক্ষকদের, তাদের যে উপস্থিতি, তাদের যে ব্যক্তিত্ব, তার প্রতি যে আকর্ষণ এবং তাদের যে ক্যাপাসিটি এবং ক্যাপাবিলিটির দক্ষতা, তাদের যে স্নেহ, তাদের যে 24 ঘন্টা তাদের সন্তান তুল্যভাবে তাদের যে দেখভাল করা, সেই জেনারেশন চলে গেছে হোস্টেল ইনচার্জদের। তারা কেউই নেই বলতে গেলে, হয়তো একজন আছেন, তাও মহিলাদের মধ্যে সম্ভবত। তো তাদের অবর্তমানে তাদেরকে রিপ্লেস করার মতো সেই ব্যক্তিত্ব হোস্টেলে না থাকার ফলে তার মনে হয়েছে যে আজকে হোস্টেলে সে আকর্ষণ নেই। ফলে হোস্টেলের ছাত্রছাত্রীদের সংখ্যা 1/3 নেমে এসেছে। এবং তার ফলে হয়েছে কি, অর্থাৎ টোটাল স্কুলের যে ছাত্রছাত্রীর সংখ্যা, তারা বাকি যে 2/3, তারা কিন্তু 2/3 এবং তার সাথে যারা ডে স্কলার ছিল, তারা বাবা মার কাছে থাকে, বেশিরভাগই মায়েদের কাছে থাকে। কখনো বাবা মার সাথে বাইরে তারা বাড়ি ভাড়া করে, কেউ হয়তো বাড়ি কিনেছে। তাতে অসুবিধাটা হচ্ছে, দেখা গেছে যে অভিভাবকরা যারা এখানে পড়াশুনো করতে পাঠান বা দেন ছেলে মেয়েদের, তাদের প্রায় একটা সিংহভাগ অংশ তারা বোঝেন না এই প্রতিষ্ঠানের আসল লক্ষ্য, আসল স্পিরিট, আসল উদ্দেশ্য এবং তার অকাল্ট রিজনস, যে চেতনার স্তরে যাতে একটা বিশেষ কাজ হয় এই এডুকেশনের মধ্য দিয়ে, একটা ঐশী চেতনা, ঊর্ধ্বতর চেতনা, অতিমানস চেতনা, এবং তাতে করে প্রাণ মন দেহের যে উৎকর্ষতা, বিকাশ, সম্ভাবনা, স্ফুরণ, তার যে অন্তর্নিহিত কারণ তারা সুস্পষ্টভাবে তারা জানেন না, তারা বোঝেন না। তাদের মধ্যে হয়তো তথাকথিত একটা ভক্তি আছে, যে ভক্তি জ্ঞানের দ্বারা পরিচালিত নয়, সুস্পষ্ট নয়, যেমন মানুষের অন্ধভক্তি থাকে। ফলে সেই সমস্ত ছেলেমেয়েরা যখন অভিভাবকদের সাথে থাকে, সংসারের মধ্যে থাকার যে আবিলতা, যে নানান রকম প্রতিকূল পরিবেশের মধ্যে শিক্ষার্থীরা বড় হয়, ফলে স্কুলে একরকম শেখে আর বাড়িতে গিয়ে অন্য পরিবেশ। বড়দের কথা, বড়দের আলোচনা, টিভি এবং বিভিন্ন রকম সাংসারিক আলাপ আলোচনার মধ্যে তাদের কখনো কখনো তারা অংশগ্রহণ করে, তারা শ্রবণ করে। ফলে এটা একটা বড় ত্রুটি অভিভাবকদের সাথে ছেলে মেয়েদের থাকা। তার সমর্থন পাই শ্রীমায়ের কথায়। মা বহু পূর্বে বলেছিলেন, প্রায় 50-এর দশকের শেষের দিকে, যে প্রয়োজন আজকে অভিভাবকদের জন্য স্কুল খোলা। অর্থাৎ অভিভাবকরাই সচেতন নয়, এর কি উদ্দেশ্য। সুতরাং আগে তাদের শিক্ষিত করা দরকার। এমনকি শ্রীমা বলতেন, যে সমস্ত ছেলেমেয়েরা স্কুলে যখন ভ্যাকেশন হতো বছরের শেষে, সেই ভ্যাকেশনে যখন তারা নিজেদের বাড়িতে চলে যেত, তারপরে যখন ফিরে আসতো, মা বলতেন তাদের শরীরে, তাদের চেতনার মধ্যে, প্রকৃতির মধ্যে এমন সমস্ত কাদা লেগে থাকতো, সেই কাদা ছাড়ানোর জন্য আমাকে বিপুল পরিশ্রম করতে হতো। সুতরাং শ্রীমায়ের কথাতেও আমরা এর সমর্থন পাই, যে তিনি বলছেন তিনি অভিভাবকদের কাছে ছেলে মেয়েদের রাখার খুব পক্ষপাতী নয়, কেন সেটা আদর্শ পরিবেশ নয়। আজকে সেটাই হয়েছে। এবং সেটা হওয়ার ফলে হয়েছে কি, যে ধরনের রিসেপটিভিটি, গ্রহিষ্ণুতা ছেলে মেয়েদের মধ্যে থাকার কথা হয়তো পোটেনশিয়ালি আছে, কিন্তু তার কাউন্টার পরিস্থিতি তৈরি হয়েছে। ছেলে মেয়েরা একটা বিপুল সংখ্যক তারা তাদের অভিভাবকদের কাছে থাকে। পূর্বে যেটা ছিল না, পূর্বে 3 বছর থেকে 6 বছর, 7 বছর পর্যন্ত বাবা মার কাছে থাকতে পারত, তারপরে তারা হোস্টেল পেত। কিন্তু এখন চিত্রটা অনেকটাই বদলে গেছে। এখন বেশিরভাগ ছেলেমেয়েরাই, শিক্ষার্থীরাই নাকি তার অভিভাবকদের কাছে থাকে, বাড়ি ভাড়া নিয়ে, কারোর নিজস্ব বাড়ি। ফলে এটা একটা
কাউন্টার পরিস্থিতি, অর্থাৎ শিক্ষকেরা একভাবে শেখাচ্ছে এবং আশ্রমের শিক্ষার পরিবেশ একরকম আর বাড়ির পরিবেশ অন্যরকম। ফলে যে যে উৎকর্ষতা, যে সুফল পাওয়ার কথা সম্ভবত সেটা না পাওয়ার একটা বড় কারণ হচ্ছে এই পরিস্থিতি। এক, হোস্টেলের ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাওয়া, সেই ধরনের হোস্টেল ইনচার্জরা না আসা। কাউকে তো আর জোর করে করা যায় না, তাদের নিজের উৎসাহে তারা আসবেন। সেই কোয়ালিটি অফ সেই ইনচার্জ হোস্টেল তাদের না থাকা, ফলে হোস্টেল থেকে ছেলেমেয়েরা বাবা মার কাছে থাকে, বাবা মার কাছে থাকার ফলে এই অবস্থা। আরেকটি বড় কারণ হচ্ছে যে এখন আমরা যেটা দেখি, যারা পূর্বের থেকে আশ্রমে এসেছি, সেই যে একটা পার্সোনাল টাচ, একটা অদ্ভুত একটা আধ্যাত্মিক আবহাওয়া বেশ কিছু সংখ্যক সাধক তারা ব্যক্তিগতভাবে বহন করতেন। সেই সংস্পর্শে আমরা এলেই আমরা বুঝতে পারতাম আমরা যেন কোন নতুন একটা জগতে প্রবেশ করেছি, একটা বড় বটগাছের তলায় আমরা আছি। সেই অভাবটা আজকে প্রকট সর্বত্র সমস্ত বিভাগের মধ্যে, সামগ্রিকভাবে ব্যতিক্রম ছাড়া। অর্থাৎ তার কারণ হচ্ছে সীমায় থাকাকালীন যারা তার কাছে এসেছে, বড় হয়েছে, তারা শৈশব থেকেই তারা এই আশ্রমের আবহাওয়া বুঝতে পেরেছে, শ্বাস প্রশ্বাসের মতো নিতে পেরেছে। প্রত্যক্ষ তো সীমায়ের চেতনার আবহাওয়ার মধ্যে ছিল। এখন সীমায়ের দেহ চলে যাওয়ার পরে ভিতর দিক থেকে তাকে গ্রহণ করা, সেই চেতনা নিয়ে বেড়ে ওঠা, সেই সুযোগটা নেই। তার কারণ বাইরের থেকে বহু মানুষ মাঝপথে এসেছেন, তাদের ব্যক্তিগত সাংসারিক জীবন যা চাকরি জীবন শেষ করে মাঝপথে তারা এসেছেন আশ্রমে, এবং তাদের মধ্যে একটা সিংহভাগ অংশ কিন্তু খুব সঙ্গত কারণে, মানুষের প্রকৃতিগত ত্রুটি কারণে তারা কিন্তু পুরো ব্যাপারটা যেভাবে গ্রহণ করা উচিত, যে চিন্তা নিয়ে সেটাকে মানে ধরা উচিত, সেইটার কিন্তু একটা সামগ্রিক অভাব আমাদের মতো অনেকেই দেখতে পায়। এখানে আমাদের বলবার উদ্দেশ্য, আমরা যদি সবসময়, অধিকাংশ সময় আমরা কোনো ব্যক্তির মুখাপেক্ষী হই, উনি আছেন, অর্থাৎ এই যে বাইরের অবলম্বন, এই বাইরের অবলম্বনের উপর নির্ভর করলে যা হয়, বাইরের অবলম্বন চিরকাল থাকে না। মায়ের শরীরটাও নেই, কিন্তু মা আরও বেশি জীবন্ত চেতনাগত দিক থেকে। সেইটার উপর যদি আমরা ভিতরের দিক থেকে আমরা নির্ভর করতে না শিখি, আমরা শুধু যদি বাইরের অবলম্বন, প্রাতিষ্ঠানিক অবলম্বন, বাইরের সাপোর্ট সিস্টেমের উপর যদি আমাদের উৎসাহ এবং মনোযোগ থাকে, তাহলে কিন্তু ভিতরের এই সমস্যা কোনো দিন যাবে না, ভেতর দিক থেকে বেড়ে ওঠা হবে না। আসল বেড়ে ওঠাটা হচ্ছে ভিতর দিক থেকে, এবং ভিতর থেকে বাইরে আসা, এবং বাইরেকে পরিবর্তিত করা ভিতরের চেতনায়। এটা হচ্ছিল আজকে আশ্রমের ক্ষেত্রেও যেটা সত্য, আমাদের ক্ষেত্র আমরা বড় বেশি বাইরের পরিবেশ, বাইরের পরিস্থিতি, বাইরের অবলম্বনের উপর, বাইরের সাপোর্ট সিস্টেমের উপর আমরা ভীষণ নির্ভরশীল, এবং এটাকে একটা সংস্কারও বলবো। এবং এটা চিরকাল চলে না, এটা শুরুতে হয়তো প্রয়োজন, তারপরে বুঝতে হবে আমাদের স্বনির্ভর হতে হবে, আমাদের অন্ধের যষ্ঠির মতো ওই লাঠিটাকে একদিন ছাড়তে হবে, নিজের পায়ে হাঁটতে হবে এবং ভিতর থেকে বেড়ে উঠতে হবে। এবং সেই আজকে অভাবটা কিন্তু আমরা বাইরেও দেখি, আজকে সামগ্রিকভাবে যে প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করছি সেখানেও দেখছি। সেই জন্য আমাদের কাছে একটা লেসন, আর আমরা কিন্তু কতগুলো অনুষ্ঠান করবার জন্য, কতগুলো বাইরের যে পারফরমেন্স দেখানোর জন্য আমাদের লক্ষ্য নয়। আমরা এখানে একটা ব্যতিক্রমী জীবন চেয়েছি। আমরা চেয়েছি যা কিছুই আমরা করি আসলে তা ব্যক্তিগত প্রকৃতির রূপান্তর, এবং সেই ব্যক্তির সংযোগে গোষ্ঠীগত প্রকৃতির রূপান্তর, এবং সেই রূপান্তর বা পরিবর্তনটা বাইরের পরিবর্তনকে সে ত্বরান্বিত করবে। এবং প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা ইস্যু, প্রত্যেকটা কর্মকাণ্ড কিন্তু সেই কোষ্ঠীপাতরেই যাচাই করতে হবে যে আমার বা আমাদের বা প্রতিষ্ঠানের এই যে কর্মসূচি, তা কি আলটিমেটলি প্রধানত আমার ব্যক্তিগত প্রকৃতির পরিবর্তন, সত্তাগত চেতনাগত রূপান্তরে সাহায্য করছে কি করছে না, বা আমি সেইভাবে এটা গ্রহণ করেছি কি না। কেন কাজ হচ্ছে আত্মদর্শন, মিরর।
কাজের মধ্য দিয়ে সমস্ত প্রকৃতির ত্রুটি ধরা পড়ে। আর বিশেষ করে কালেকটিভ ওয়ার্কের মধ্যে বিভিন্ন সত্তার বিভিন্ন চেতনার মানুষকে নিয়ে কাজ করতে হয়। সেখানে আমি কিভাবে হারমোনাইজ করতে পারি, আমি কিভাবে আপাত দৃষ্টিতে নেতিবাচক অবস্থার মধ্য দিয়েও ইতিবাচক অবস্থা গড়ে তুলতে পারি কি না, আমরা হারমোনাইজ করতে পারি কি না, আমরা পজিটিভ দিকগুলোকে নিয়ে চলতে পারি কি না, আমরা ব্যক্তিগত পছন্দ অপছন্দ আমাদের প্রেফারেন্স থেকে আমরা উজিয়ে যেতে পারি কি না, ব্যক্তিকে সময় সামনে রেখে সব কিছু দেখার চেষ্টা পার্সোনাল ভিউ থেকে, সেখান থেকে বেরিয়ে নৈর্ব্যক্তিকভাবে ইম্পার্সোনালভাবে সমস্ত কিছুকে দেখা, বিচার করা, কাজ করা, সিদ্ধান্ত নেওয়া, এটা একটা অনুশীলন। এবং এই অনুশীলন যদি আমাদের মধ্যে প্রতিনিয়ত আমাদের যদি না চলে, তাহলে কিন্তু কাজ অকাজ হয়ে যাবে। যেখানে শ্রীকৃষ্ণ পার্থকে বলছে যে দেখো, যে কাজ এই উদ্দেশ্য অর্থাৎ এই ঐশী যে চেতনার অভিবৃদ্ধি, নিজেকে রূপান্তরিত করার, নিজেকে সমর্পিত করার দৃষ্টিতে দিব্য কর্ম হিসাবে যদি না করা হয়, সে কর্ম অকর্ম বিকর্ম। এবারে চিন্তা করে দেখি, প্রায় প্রতিদিন যে আমরা কাজ করি, আমরা যদি সেই চেতনা থেকে বিযুক্ত হয়ে থাকি, তা কার্যত প্রতিদিন সিংহভাগই বিকর্ম হয়ে যায়। যদিও পোশাকই একটা কর্মের উপর ছাপ থাকে, যেটা শ্রী অরবিন্দের কাজ, ওটা মায়ের কাজ, কিন্তু চেতনার দিক থেকে সে নিরন্তর সেই সচেতনতা না থাকলে সে কাজ অকর্ম বা বিকর্ম হয়ে যেতে বাধ্য। কেন? প্রকৃতি সেখানে সুযোগ সন্ধানী, নিম্ন প্রকৃতি প্রকট হবেই যদি তাকে নিয়ন্ত্রিত করা, নিরীক্ষণ করা নিয়ত অনুশীলন না থাকে। যত তত্ত্বকথাই বলি না কেন, তত্ত্বকথায় চিড়ে ভেজে না। এবং এই অনুশীলন আমাদের শ্রী অরবিন্দ কেন্দ্রগুলির মধ্যে প্রথম থেকেই যারা আসেন, যারা ভক্ত হয়ে আসেন, যারা নিজেদের সুখ শান্তির সন্ধানে আসেন, নিজের পরীক্ষায় পাশ করার জন্য, বিবাহিত জীবনে সুখ শান্তির জন্য তারা কামনা বাসনা নিয়ে আসেন, তাদের সে স্বাধীনতা রয়েছে। যে যার মতো তার লক্ষ্য যেমন, তার সাফল্য তেমনি, তার কর্মফলও তেমনি, সেটা নিয়ে বলার কিছু নেই। কিন্তু সচেতনভাবে কেউ যদি দাবি করেন যে আমি শ্রী অরবিন্দের উদ্দেশ্যে উৎসর্গীকৃত কর্মী, সংগঠক, তাহলে সেই ধরনের ব্যক্তিদের একেবারে আত্যন্তিকভাবে এক অনুশীলন প্রথম থেকেই চালাতে হবে। এবং মাথার উপরে যারা অগ্রভাগে যারা নেতৃত্ব দিচ্ছেন, সেই সমস্ত আধিকারিকরা, পদাধিকারীরা, তারা নিয়মিত সেই প্রাথমিক অনুশীলন পর্বটি যাতে কর্মীদের মধ্যে চলে, এবং তার সমস্ত রকম সুযোগ সৃষ্টি করতে হবে প্রথম থেকেই। যেমন বিদ্যালয়ে আমরা শিক্ষার্থী হিসাবে আমরা ভর্তি হই, আমরা নিজেদেরকে গড়ে তোলবার চেষ্টা করি, যেমন ইন্ট্রিগাল এডুকেশনে একটা শিক্ষার্থী যখন শ্রী অরবিন্দ প্রতিষ্ঠানে সে যখন প্রবেশ করে, তখন তার মন প্রাণ দেহের বিকাশের জন্য সমস্ত রকম সুযোগ। এটাও এক ধরনের ইনফর্মাল এডুকেশন। এবং আমাদের প্রতিষ্ঠান এবং গৃহ কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠান প্রাথমিক স্তরে। প্রতিটি দিনই সেই প্রতিষ্ঠানে যেন আমরা শেখার সুযোগ পাই, এবং তার সমস্ত রকম গুরুত্ব যেন প্রধানত থাকে, কাজ যেন ছাপিয়ে না যায় গুরুত্বকে। কিন্তু আমরা আমার ব্যক্তিগত জীবনে প্রায় বলবো 45 থেকে 50 বছর সচেতনভাবে কাজের সাথে আছি। আমরা দেখব নানান কারণে সামগ্রিক দৃষ্টিতে ব্যতিক্রম ছাড়া আমাদের সামনে কিন্তু প্রতিষ্ঠানে এই লক্ষ্যকে নিরন্তর ধরে রেখে অটুটভাবে তার জন্য প্রয়োজনীয় সুযোগ সৃষ্টি করা, স্পেস তৈরি করা, তার জন্য প্রথম সারিতে যে সংগঠকরা আছে তারা সেইভাবে দায়িত্ববান হয়ে উঠে তাদের নতুন প্রজন্মকে, নতুন শিক্ষার্থীকে গাইড করা, পথ দেখিয়ে দেওয়া, ফ্যাসিলিটেটরের কাজ করা, সেটা কিন্তু করা হয় না। শুধু ভক্তি দিয়ে হবে না। ভক্তি যদি জ্ঞান এবং শক্তিবিহীন হয়, সে ভক্তি বিপদগামী হতে বাধ্য। ডিভোশন উইদাউট নলেজ অ্যান্ড উইদাউট স্ট্রেংথ ইজ মিসলিডিং, মিসডাইরেক্টেড। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি আমাদের ভক্তি সাধারণত কিন্তু একেবারে ব্যক্তিগত অভিরুচির উপর নির্ভর করে এবং একান্তই ব্যক্তিকেন্দ্রিক এবং আত্মসংরক্ষণশীল চেতনার দ্বারা চালিত।
যতটা আমরা সুরক্ষিত থাকব, কমফর্ট থাকব, স্টেবল থাকব, সেই নিরিখেই আমাদের একটা ঘেরাটোপের জীবন যাপন করি। আমরা এখানে প্রকৃতপক্ষে নিজেকে দিয়ে, নিজেকে আত্মোৎসর্গ করে জীবনের এই শারীরিক সময়কালটিকে একটা সুনির্দিষ্ট উদ্দেশ্যকে কেন্দ্র করে আত্মোৎসর্গ করা, তাকে কেন্দ্র করেই আমাদের সংসার, সমাজ জীবন, কর্মজীবন, ব্যবসার জীবন, অর্থনীতি সবই তাকে কেন্দ্র করেই যে গড়ে ওঠা, সেই জিনিসটার কিন্তু সামগ্রিকভাবে অভাব। ফলে আমরা সামগ্রিকভাবে শ্রী অরবিন্দ প্রতিষ্ঠান ব্যতিক্রম ছাড়া, বিশেষত পশ্চিমবাংলায় আমরা কিন্তু যেখানে যেখানে আমরা অবস্থান করি তেমন উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করতে পারিনি। কর্মের জগতেও তেমন কোনো পরীক্ষা নিরীক্ষামূলক ইনোভেটিভ কোনো ক্রিয়েটিভ পরীক্ষা নিরীক্ষা নেই শ্রী অরবিন্দের চিন্তাকে কেন্দ্র করে। আর সেই জন্য আমাদের কিন্তু গ্রহিষ্ণুতা বাইরের সমাজে কম। আমাদের পার্শ্ববর্তী রাজ্যটি যেমন দেখি তার তুলনায় খুবই ক্ষীণ। এটা কিন্তু আমাদের আত্মদর্শন করার সময়, আত্মসমালোচনা করার সময়, এটা কাউর দিকে আঙুল তোলা না, একটা সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ। আমরা এখান থেকে যদি ব্রেকথ্রু না করি, আমরা যদি এর থেকে আমাদের পরবর্তী প্রজন্ম যেন এই ধারাবাহিকতায় বেড়ে না ওঠে, তার জন্য সচেতনভাবে কোথাও কোথাও যেন আমরা যেন সঠিক পদক্ষেপ না নই, তাহলে কিন্তু এই ধারাবাহিকতা, এই পরম্পরা থাকবে। সেটা কিন্তু বাংলার পক্ষে ভালো নয়। বাংলার পক্ষে ভালো অতীতেও ছিল না, বর্তমানেও নেই। এই নির্মম সত্যকে যেন আমরা স্বীকার করি। সুতরাং অনুষ্ঠান যেন সব কিছুকে ছাপিয়ে না ওঠে। এখানে আমরা এসেছি, নতুন যারা আসবে তাদের প্রধানত কমনলি তাদের কাছে ফোকাসটা হচ্ছে এই যে দেখো, আমরা কিন্তু লাইক এ স্ক্র্যাপ ম্যাটেরিয়াল, আমরা পশু থেকে মানুষ হয়েছি, আমাদের মধ্যে পশুত্ব রয়েছে, উই আর ক্যারিং অ্যানিম্যালিটি। যে কারণে শ্রী অরবিন্দ হিউম্যান সাইকেল বলছেন উই আর থিঙ্কিং অ্যানিম্যাল, উই আর অ্যানিম্যাল ম্যান। সেই অ্যানিম্যাল ম্যান থেকে, সেই স্ক্র্যাপ ম্যাটেরিয়াল থেকে ফিনিশড গুড হওয়ার জন্যই আমাদের এখানে আসা। এবং তাই হয়ে আমরা একজন ভালো স্বামী হতে পারবো, স্ত্রী হতে পারবো, শিক্ষক হতে পারবো, আমরা একটা অফিসের বস হতে পারবো, আমার গ্রাম পঞ্চায়েতের প্রধান হতে পারবো, আমরা জেলাশাসক হতে পারবো, সব কিছু হতে পারবো যদি আমরা ভিতর থেকে সেই স্ক্র্যাপ ম্যাটেরিয়াল টু ফিনিশড গুড হওয়ার সমস্ত রকম আয়াস করি। এবং তার প্রজেকশন বাইরে হতে বাধ্য। প্রচার না করেই দৃষ্টান্ত হয়ে, যেটা নজর কাড়া দৃষ্টান্ত হবে আপন গতিতেই, এবং সেইটার উপর যদি আমরা গুরুত্ব না দিই, তাহলে আজকে শ্রী অরবিন্দ আশ্রম পণ্ডিচেরিতে যে সমস্ত অসুবিধাগুলো দেখা দিয়েছে, যেটা মা বলেছেন এটা একটা গবেষণাগার, এটা বাছা বাছা কতগুলো সাধু সন্ন্যাসীদের না হয়নি। সুতরাং বহির্বিশ্বের সমস্ত কিছুই এখানে স্যাম্পল হিসাবে থাকবে। চরম সার্থক উদাহরণও থাকবে, চরম ব্যর্থতার উদাহরণও থাকবে, কেন সেই সমস্ত সব ধরনের মানুষকে এখানে রাখা হয়েছে। সুতরাং কিন্তু অ্যাটমসফিয়ার দেওয়া হয়েছে, স্পেস দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে। তারপরেও কথা আছে, সামনের সারিতে আজ যারা আছেন, ভবিষ্যতে যারা থাকবেন, তার প্রধানত একটা সিংহভাগ অংশ কোন স্তরে আছেন, কোন চেতনায় আছেন, তার উপর নির্ভর করে সামগ্রিক এই গোষ্ঠীটি, এই স্পিরিচুয়াল কমিউনের সার্থকতা এবং তার অ্যাচিভমেন্ট। সুতরাং আজকে যা কিছু দেখছি, আজকে সেই স্বর্ণযুগ যা দেখেছি শ্রী অরবিন্দ আশ্রম পণ্ডিচেরি, আজকে সেখান থেকে অনেক সেটা সবার কাছেই মূলত স্বীকৃত। সেটা যদি হয়ে থাকে, তার জন্য সামগ্রিকভাবে আমাদের দায়, আমরা এখানে যারা আছি সামগ্রিকভাবে, সেন্টারগুলো যারা, তাদের দায়। আর সেই প্রতিষ্ঠানে যারা সামগ্রিকভাবে, একজন ব্যক্তি, দু একজন ব্যক্তির নিরিখ হয় না কেন, একটা কালেকটিভ প্রেশার থাকে। কালেকটিভ কনসিয়াসনেস যখন খুব সংহত, তখন দু একজন ব্যক্তির সাফল্য কিন্তু তার চাপে চাপা পড়ে যায়। সেই জন্য একটা সাইজেবল সেকশন অফ কমিউনিটি, হিউম্যান বিইংস, তাদের সেই জায়গায় ওঠা দরকার, এবং সেটা আমাদের কাছে একটা সুনির্দিষ্ট পথ কিন্তু। সুতরাং আমাদের সচেতন হতে হবে এবং
আমরা যেন এর থেকে শিক্ষা নিই যে অতীতে যে সুবর্ণযুগ দেখেছি সেটা আজকে তার একটা ক্ষয়িষ্ণু ধারা। মা নিজেও বলেছিলেন সে কথা। মা নিজে শরীরে থাকাকালীন এই অবস্থাও দেখতে পেয়েছিলেন। তিনি বলেছিলেন এক জায়গায়, একদম কালি কলমে ছাপা আছে, যে আমার ইচ্ছা করছে মার তো গোটা 10-12 জন লোককে নিয়ে আমি একটা আলাদা আশ্রম স্থাপন করি, আলাদা জায়গায়। মা বলেছিলেন আবার একটা ধর্ম তৈরি হচ্ছে। মাকে এই কথা বলতে হয়েছে। কিন্তু এই আত্মসমালোচনা, পর্যবিশ্লেষণ কাউর ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে আমাদের লক্ষ্য এখানে নয়। আমাদের লক্ষ্য হচ্ছে মা যেটা বলেছেন সেটা আমরা যারা বাইরের জগতে থাকি তাদের কাছে আরও শোনো। বাইরের আবিলতা, বাইরের সংগ্রাম, বাইরের সংঘর্ষ কিন্তু অনেক বেশি, অনেক জটিল। যেটা আশ্রমে হয়তো বাইরের সংঘর্ষ, বাইরের যে প্রতিকূলতা অনেক কম, কেন সেখানে অনেকগুলো সুযোগ সৃষ্টি করা হয়েছে। সেখানেই যদি এরকম যদি সংকট হয়, যেটা স্বাভাবিক, তাহলে আমাদের ক্ষেত্রে কতখানি সচেতন, কতখানি নিরন্তর সেই অনুশীলনের মধ্যে থাকতে হবে সেটা যেন মনে রাখি। আমরা যেন আনুষ্ঠানিকতার দিকে ঝুঁকে না পড়ি, এবং ঝুঁকে পড়েছি। সেই জন্যই তো পশ্চিমবাংলায় আমাদের কেন্দ্রগুলি সামগ্রিকভাবে কিন্তু তেমন দাগ কাটতে পারেনি সমাজে। অন্তত যে অঞ্চলে আমরা কেন্দ্রগুলো আছি, 2-1টি প্রতিষ্ঠান ছাড়া কোনো প্রতিষ্ঠান কিন্তু আমরা দাবি করতে পারি না যে আমরা সত্যি সত্যি আমাদের ব্যক্তিগত এবং গোষ্ঠীগত সামগ্রিক কালেকটিভ জীবন দিয়ে আমরা সেই অঞ্চলে অবস্থান করছি, তার মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি। একথা কিন্তু বলতে পারি না বলেই আগামী দিনে যাতে বলতে পারি, আমরা যাদের রেখে যাচ্ছি তারা যাতে বলতে পারে, সেই সুযোগ যেন সৃষ্টি করি। আমরা যেন তার জন্য নতুন করে প্রস্তুত হই, নতুন করে নিজেদেরকে রিক্রিয়েট করি, রিমোল্ড করি। সমস্ত জীবনই যোগ। আর উদ্দেশ্য হচ্ছে জগৎকে আমরা পাল্টাতে পারবো না। মা বলেছেন জগৎ অনেক বিশাল বাপু, জগৎকে পরিবর্তন করার স্বপ্ন অনেকেই দেখেনি, জগৎটা বদলায়নি। কিন্তু হাতের তালুর মধ্যে তোমার যে জীবনকে দেওয়া হয়েছে, অর্থাৎ তোমার যে প্রকৃতি, তোমার যে অশুদ্ধ প্রাণ, অশুদ্ধ মন, অশুদ্ধ দেহ প্রকৃতির চেতনা, যা পশুত্বের সাথে মনুষ্যত্বের একটা জগা খিচুড়ি, বেশিরভাগ সময় রয়েছে পশুত্বে, কখনো কখনো মনুষ্যত্বের দিব্যত্বের চেতনায়, তো একেবারে ক্ষণিকের জন্য ভাবাই যায় না সাধারণ মানুষের ক্ষেত্রে, তো সেটা প্রশ্নই আসে না। সুতরাং কতখানি আমাদের সেই নিরন্তর অনুশীলন চালাতে হবে, এবং এইটাই কেন্দ্রের অন্যতম অভিমুখ সামগ্রিকভাবে হওয়া উচিত। নতুন করে কেন্দ্রগুলিকে আমাদের ভাবতে হবে, কেন আমরা যাদের রেখে যাচ্ছি একদিন কালের নিয়মে আমরা হয়তো তাদের আগেই চলে যাব, তারা থাকবে। তাদের সামনে যেন আমরা যেন নতুন করে আবার একটা প্রচেষ্টা নিয়ে আমরা যেন শুরু করতে পারি, রিক্রিয়েট করতে পারি, রিমোল্ড করতে পারি, রিমেক করতে পারি। এই সময়ে আমরা যে পরিস্থিতিতে বাংলায় আজকে বাস করছি, ভয়ানক খারাপ পরিস্থিতি, আর রাজনৈতিক অস্থিরতা, সামাজিক অস্থিরতা, অর্থনৈতিক অস্থিরতা, একটা অদ্ভুত অবস্থার মধ্য দিয়ে কিন্তু বাংলা চলেছে। এবং সেটা যে শাসক পরিবর্তন হলেই যে পরিবর্তন হয় না, আমরা 70-এর দশকের পর থেকে ধারাবাহিকভাবে দেখছি যে সেটা উল্লেখযোগ্যভাবে কোনো উন্নতি তো হয়নি, কখনো কখনো অনেক অবনতির দিকে চলেছে। তার মানে কি, সামগ্রিকভাবে আমাদের যে বাঙালি চেতনা, যারা সামনের সারিতে আছেন, শিক্ষিত শ্রেণী, নেতৃত্ব শ্রেণী, সামগ্রিকভাবে তারা কিন্তু দৃষ্টান্ত হননি, দৃষ্টান্ত হওয়ার চেষ্টা করেননি। ফলে শিক্ষা প্রতিষ্ঠানে, রাজনীতিতে, ব্যবসায়, বাণিজ্যে, সাংস্কৃতিক পরিবেশ কিন্তু মোটেই আশাপ্রদ নয়, অন্তত আজকের দিন পর্যন্ত। কিন্তু আশাপ্রদ নয় বলেই কালকে আশাপ্রদ হবে না এমন নিরাশাবাদী নই, বরং আরও বেশি করে এই সংকট দেখিয়ে দিচ্ছে কতখানি আমাদের আঁটোসাঁটো জীবন, সচেতন জীবন, কতখানি উদ্যম এবং উৎসাহ আমাদের প্রয়োজন এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য। এই হচ্ছে আজকের আলোচনার বিষয়। নমস্কার, সবাই ভালো থাকবেন।